সেটা হচ্ছে যে আমি যে একটা ফেসবুকে পেজ করেছি, সেটা যারা আপনারা সাবস্ক্রাইব করেছেন, লাইফ ইন অটোয়া। আর সেম একটা ইউটিউব চ্যানেলও আছে, লাইফ ইন অটোয়া, ওটা সার্চ দিলে পাওয়া যাবে। অ্যাজ সাচ কোনো আমি দেখিনি যে কোনো বাঙালি লাইফ ইন অটোয়া এই নামে কোনো পেজ রয়েছে, বা কোনো ইউটিউব চ্যানেল আছে। তো আপনারা সার্চ করলেই আমাদের চ্যানেলটা পাবেন। আমার এই চ্যানেলে আমি এখানে মানে আমরা একদমই, আমার হাজবেন্ড আজ প্রায় 2.5 বছরের ওপর, তাই তো? 2.5 বছর হয়ে গেছে, আমার 2 বছর 7 মাস। হ্যাঁ, আর আমরা এসেছি তো এখন মোটামুটি আমাদের যতদিন পর্যন্ত ভিসা, হয়তো 2 থেকে 3 বছর ততদিন পর্যন্ত এখানে রয়েছি। তবে টোটাল মোটামুটি ওর যেটা এক্সপিরিয়েন্স এখন দাঁড়াবে সেটা প্রায় 6 বছরের ধরুন। আর আমি মাঝখানে কিছুদিন এসেছিলাম 3 মাসের জন্য ঘুরতে, কিন্তু এইবার তো সেটেলড হতেই এসেছি, মানে সেটেলড মানে মেয়ে স্কুলে ভর্তি হবে। কলকাতা থেকে এসেছি এবং 12 বছরের মেয়ে, বুঝতেই পারছেন অনেকটা রিস্ক ব্যাপার আছে, যে ওর কীরকম, ও কতটা মানিয়ে নেবে সেটাই রিস্ক, সেটাই ভাবনা। মা এসেছে আমার সাথে, আমার মা কিছুদিন থাকবে এখানে। মার একটু ওয়েদারটা অ্যাডজাস্ট হতে সময় লাগছে, এখানে ওয়েদারে একটু এরকমই অবস্থা, মানে ঠান্ডাটা থাকে, ঠান্ডা চলে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, ও যেহেতু অনেকদিন আছে ওর ঠান্ডাটা কম লাগছে, কিন্তু আমাদের শুরু শুরু খুব লাগছে, এই আর কি। তো আমার কি হলো, এসে আমি বেড়াতে গেলাম পার্লামেন্ট হিলস, এবং সেখানে গিয়ে আমার একটা, আমি বুঝতে পারলাম না ওখান থেকে ফিরে আসার পরই এই হাঁটু, মানে বাঁ পায়ের হাঁটুটা প্রচণ্ড ফুলে গেছে এবং ব্যথা। তো প্রথম প্রথম ভলাট্রিন দিচ্ছি, তারপর গরম শেক নিচ্ছি, হ্যাঁ ভলটারিন, গরম শেক নিচ্ছি, সব কিছুই করছি, কিন্তু ব্যথাটা পারসিস্ট করছে। তো মেবি এটা একটা, আমার আগেরবারও মাসেল পেন খুব হয়েছিল, আমাকে ফিজিওথেরাপি করাতে হয়েছিল, তখন আমার হাতের একটা সমস্যা ছিল, এখন আবার এই বাঁ পায়ের হাঁটুটা। তো যেমন আজকে সুজার অফিস ছিল, আজকে আমাদের হলো না ডাক্তার দেখানো, আর ও যখন দেখতে গেল তখন ডাক্তার পেল না। এবার এইটা নিয়েই আলোচনা, যে এই যে ক্যানাডাতে যে ট্রিটমেন্ট, সেটা টোটাল ডিটেলস, মানে কীভাবে আমি যেরকম ইন্ডিয়া থেকে এসেছি, তাহলে এখানে যদি আমাকে ডক্টর দেখাতে হয় তাহলে কী করতে হবে। তো আমি যেরকম ওয়ার্ক পারমিট ভিসায় ছিলাম, আর আমার হাজব্যান্ডও ওয়ার্ক পারমিট ভিসাতে, তো সেক্ষেত্রে প্রথমবারই গত বছর এসে আমাদের একটা হেলথ কার্ড হয়, আমার আর আমার মেয়ের, তাই তো? এবার এই হেলথ কার্ডটা থাকলে কি কি সুবিধে? হেলথ কার্ড হচ্ছে এটা ক্যানাডার, আমরা যেমন আমাদের ভারতবর্ষের রাজ্য বলি, তেমনি ক্যানাডার এই রাজ্যগুলোকে বলা হয় প্রভিন্স। তো দুটোর মানে একই, স্টেট আর প্রভিন্স। ইউএসএ যেটাকে স্টেট বলে, এটা হচ্ছে প্রভিন্স। তো প্রত্যেকটা প্রভিন্সের থেকে যে কোনো লোককে, যারা পার্মানেন্ট সিটিজেন বা পিআর, অথবা যারা পার্মানেন্ট রেসিডেন্টস হয়, যারা সিটিজেন, আর সিটিজেন তো বটে, বা যারা ওয়ার্ক পারমিটে আছে, যারা টেম্পোরারি রেসিডেন্ট যাদের বলা হয়, যারা ওয়ার্ক পারমিটে আছে, তাদের সবাইকেই এখানে আসলে, এখানে অ্যাপ্লাই করলে, এখানে যেমন এটা অন্টারিও প্রভিন্স, এই সার্ভিস অন্টারিওতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে তাহলে আপনাকে একটা হেলথ কার্ড দেওয়া হবে। তো আপনাকে তার জন্য দেখাতে হবে হচ্ছে আপনার অ্যাড্রেস প্রুফ। আপনি যদি ভাড়াতে থাকেন বা রেন্টে থাকেন কোথাও, তাহলে আপনার লিজ এগ্রিমেন্ট, সেটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য প্রুফ অফ রেসিডেন্স। এছাড়া যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে আগে, তাহলে ড্রাইভিং লাইসেন্সও কাজ করে। অথবা আপনার যদি নিজস্ব বাড়ি এখানে কেনেন, তাহলে বাড়ির যে কাগজপত্র, হয়তো রেজিস্ট্রেশন কপি, এগুলো দেখাতে হবে। যেহেতু আমরা এখানে রেন্টে থাকি, তো সেই জন্য আমরা লিজ ডকুমেন্ট দেখিয়েছিলাম। রেন্ট এগ্রিমেন্ট, লিজ ডকুমেন্ট না বলে রেন্ট এগ্রিমেন্ট বলা ভালো, রিলেট করতে সুবিধা হবে। তো রেন্ট এগ্রিমেন্ট দেখানোর পর সার্ভিস অন্টারিওতে আমরা 3 জনেই অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করার পর ওই 7 থেকে 10 দিনের মধ্যে আমাদের 3 জনের কাছে হেলথ কার্ড চলে এসেছিলো। হেলথ কার্ড একটা কার্ড, যেটাতে আপনার যতবার ডক্টর কনসালটেশন করবেন সেটা পুরো ফ্রি। এখানে যে হেলথ কেয়ারটা ফ্রি বলে, সেটা ফ্রি হয় ওই হেলথ কার্ডটার জন্য। এই হেলথ কার্ডটা কিন্তু শুধু অন্টারিও প্রভিন্সেই ভ্যালিড। আপনি যদি কিউবেকে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বা অন্য কোনো প্রভিন্সে গিয়ে অসুস্থ হয়ে পড়েন, তখন কিন্তু এই হেলথ কার্ডটা কাজ করবে না। এটা হচ্ছে প্রভিন্স স্পেসিফিক, এটা নট থ্রু আউট ক্যানাডা স্পেসিফিক। তো এই হেলথ কার্ড, যদি অন্য কোনো প্রভিন্সে গিয়ে ধরো আমার কিছু হলো, তাহলে সেক্ষেত্রে আমার মেডিকেল ট্রিটমেন্টটা কিভাবে হবে? সেক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট নিজেকে পয়সা দিয়ে, অথবা কর্পোরেট ইন্স্যুরেন্স কিছু থাকে আমাদের, যেমন এই হেলথ কার্ডের ওপরে, এই হেলথ কার্ডটা তো কানাডিয়ান গভর্নমেন্ট আমাদের দিচ্ছে, কিন্তু এই হেলথ কার্ডের ওপরেও কিছু পার্সোনাল ইন্স্যুরেন্স জেনারেলি
আমি যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার আর্কিটেক্ট, তাহলে আমার কোম্পানি থেকে একটা কর্পোরেট ইন্স্যুরেন্স আসে। এই কর্পোরেট ইন্স্যুরেন্সটা সারা কানাডাতেই ভ্যালিড। তো সেইটা কাজ করতে পারে। মানে পার্সোনাল ইন্স্যুরেন্স আপনাকে লাগবে যদি আপনি প্রভিন্সের বাইরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তো এবার এই হেলথ কার্ডটাকে জেনারেলি বলে বা হেলথ স্কিমটাকে বলে ওহিপ, অন্টারিও হেলথ ইন্স্যুরেন্স প্রোগ্রাম। তো ওহিপ কার্ড নিয়ে আপনাকে ডাক্তার বা ওয়াক ইন ক্লিনিকে যেতে হবে যদি আপনার কি বলে ওটাকে, ওই ডেডিকেটেড ডক্টর না থাকে, ফ্যামিলি ডক্টর না থাকে। এখানে ফ্যামিলি ডক্টর পাওয়া খুব মুশকিল, আর কানাডায় হেলথ কেয়ার ইজ নাও ইন এ ক্রাইসিস মোড। আপনি যদি কোনো ওয়াক ইন ক্লিনিকে যান, প্রথম কথা ডক্টরসের অ্যাভেলেবিলিটি সেদিন থাকবে নাকি, থাকলেও আপনাকে অ্যাভারেজ 3 থেকে 3.5 ঘন্টা, অ্যাটলিস্ট অটোয়া টরন্টো এই রিজনের কথা বলছি, 3.5 ঘন্টা অ্যাভারেজ আপনাকে বসতে হবে, ওয়েট টাইম 3 থেকে 3.5 ঘন্টা। এরকম কালকে আমি ভাবছি যে আমার পায়ের জন্য ডাক্তার দেখাতে হবে, তো তখন তাহলে সকালবেলা দেখতে হবে যে এখানে অনলাইনে চেক করা যায় যে ওয়েট টাইম যে কি আর আজকে কোন কোথায় কোথায় ডক্টর, কোন ডক্টর সেটা বোঝা যায়। এরকম আমার পায়ের ব্যথাতে জেনারেল মেডিসিন না অর্থোপেডিক এরকম কিছু দেখাতে হবে? প্রথমে অর্থোপেডিকে দেখানো যাবে জেনারেল না, মেডিসিন। এখানে জেনারেল মেডিসিন না জেনারেল ফিজিশিয়ানকে দেখাতে হবে। জেনারেল ফিজিশিয়ান যিনি অ্যাভেলেবল থাকবেন তিনি দেখবেন। তার আগে ওই যে ক্লিনিক বা যেখানে উনি দেখছেন রুগী, সেখানে গিয়ে হেলথ কার্ডটা দিয়ে কিয়স্ক আছে একটা, সেখানে রেজিস্ট্রেশন করাতে হবে। যে বেসিসে আপনি রেজিস্ট্রেশন করাবেন, আমাদের ওখানে যেমন ডাক্তারের নাম লেখানো হয়, ওটা হচ্ছে ডাক্তারের নাম লেখানো আর কি। আপনি রেজিস্ট্রেশন করলে আপনার একটা স্লিপ বেরোলো বা মোবাইলেও চলে আসার সময়, তো আপনাকে আপনি যদি 10 জনে পরে দেখেন 10 জনে পরে দেখবেন। আর এখানে কিন্তু ডাক্তারের দেখার সময়সীমা কিন্তু কোনো কিছু নেই। আপনার আগের জন যিনি আছেন তাকে ডাক্তার 1 ঘন্টা ধরেও দেখতে পারে, 5 মিনিটও দেখতে পারে। সেটা হচ্ছে তার কতটা ক্রিটিক্যালিটি, সকাল থেকে রাত তার সকাল থেকে রাত পর্যন্ত হয়। এখন অতটাও নেই এখন, তবে হ্যাঁ, যদি আমি যেমন দেখেছি বাচ্চাদের ক্ষেত্রে আরো অনেকটা দেরি হয়। খুব এমার্জেন্সি হলে ওরা বলে যে হসপিটালে এমার্জেন্সিতে চলে যেতে, কিন্তু অ্যাভারেজ কোনো ওয়াক ইন ক্লিনিকে গেলে আপনাকে 3 থেকে 3.5 ঘন্টা অ্যাভারেজ ওয়েট করতেই হবে। তারপরে মানে পুরো প্রসিডিওরটাতে 3 থেকে 3.5 ঘন্টা লাগতে পারে। এবার এই ডাক্তার দেখানোর জন্য আমি যেটা করব, এখানে বিভিন্ন মেডিকেল সার্ভিস প্রোভাইডার আছে। আমি অটোয়া রিজিয়নের কথা বলছি, টরন্টোতেও আছে অবভিয়াসলি। সেখানে অ্যাপেল ট্রি বলে একটা জায়গা আমরা দেখাই, ওদের বিভিন্ন চেন আছে, মানে ডাক্তারখানা আমরা যেটাকে বাংলায় সেটা আছে, বা ক্লিনিক এখানে যেটাকে বলে ওয়াক ইন ক্লিনিক। তো কালকে আমি সকালবেলা উঠবো, এটা হচ্ছে ডে টু ডে বেসিসে দেখে। আজকে আমি দেখতে পাবো না যে কালকে কোন ডাক্তারের কি অ্যাভেলেবিলিটি আছে, সেটাও দেখাবেও না, কোনো অপশন নেই। তো আমি কালকে সকালে উঠবো 7টা 7:30 নাগাদ ওর ওয়েবসাইট আপডেট হয়, সেখানে দেখবো। এবং এখানে ওই নাম লেখানোর জন্য কিন্তু আমার লাইন দেওয়ারও অভিজ্ঞতা আছে। এমন না আপনি গেলেন কিয়স্কে রেজিস্ট্রেশন করলেন হয়ে গেল, সেরকম কোনো ব্যাপার না। আমার মনে আছে 9টার সময় 8:30টার সময় অ্যাপেল ট্রির সেন্টারগুলো খোলে। আমার এখানে খুব কাছেই বেসলাইন রোড বলে একটা জায়গা আছে, ওখানে আমি যাবো। কিন্তু সেই 7:30টায় গিয়ে আমার এমন হয়েছে আমি 7-8 জনের পিছনে লাইনে দাঁড়িয়েছি। তো হ্যাঁ, রাশ থাকে। এখন আমি বলতে পারবো না, কারণ লাস্ট 2 বছর যখন ওরা ছিল না, 2 বছরের কাছাকাছি, তখন আমার দরকার পড়েনি আর কি। তো এখন জানি না একটু মিনিমাইজ হয়েছে নাকি, আমার মনে হয় না মিনিমাইজ হয়েছে। ইমার্জেন্সিতে এখানে ওরা ওই অ্যাম্বুলেন্স সার্ভিসটা আছে। ইমার্জেন্সি মানে 911 কল করতে হবে। 911 কল করলে আপনার যদি খুব ক্রিটিক্যাল অবস্থা হয়, 911 কল করলে প্যারামেডিক্স আসে এখানে, ওরা নিজস্ব একটা অ্যাম্বুলেন্স নিয়েই আসে। এবং ওরা হয়েছিল ওর সেই কোমর লক হয়ে গেছিল, তো তখন আমরা 911 এ কল করেছিলাম। ওই প্যারামেডিক্স এসেই কিন্তু ওকে একটা যেটা ইমিডিয়েট যে ট্রিটমেন্ট, মানে সেটা প্যারামেডিক্স ওরা ইমিডিয়েট ট্রিটমেন্টটা করে, যেমন কিন্তু ওটা খুব এমার্জেন্সি হলে তাহলেই কল করা উচিত। কারণ ধরুন আপনি অ্যাডভান্টেজও নেয়, কারণ তারা খুব মানে কিছু হলেই ফোন করে দিচ্ছে। ফ্রিকোয়েন্ট রিজনে কল করাটা উচিত না। মানে আপনার পায়ে হঠাৎ করে একটু ব্যথা হচ্ছে, আপনি 911 কল করলেন, সেটা কখনোই ডিজায়ারেবল নয়। তো এখানে আমার হচ্ছে, কিন্তু আমি তাকে সহ্য করছি যেভাবে হোক। 911 এ কল করলে ওরা এসে কি করবে? আমাকে বেসিক্যালি 911 এ কল করা মানে হচ্ছে আপনার অত্যন্ত এমার্জেন্সি, আপনি ব্লিড করছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার ঠিকমতো ব্লিড করছেন, অথবা ঠিকমতো ব্রিথ করতে পারছেন না, খুব ক্রিটিক্যাল। আমার যেমন কোমরে প্রচন্ড প্রবলেম ছিল, আমি একেবারে উঠতে পারছিলাম না। তো ওরা এসে একটা ফার্স্ট হ্যান্ড ট্রিটমেন্ট করে, সেইটুকু ওদের দক্ষতা আছে আর কি। তো সেটা ওরা করার পর ওরা আপনাকে অপশনও দেবে। ওরা যদি মনে করে যে, যেমন আমাকে বলেছিল যে আমরা আপনাকে নিয়ারেস্ট হসপিটালে পৌঁছে দিতে পারি এমার্জেন্সিতে, যেখানে এই ট্রিটমেন্টটা হতে পারে, অথবা আপনি যদি চান আপনি নিজের গাড়িতেও যেতে পারেন। তো তখন ওরা
আমাকে যে ওষুধটা দিয়েছিল, ওরা যে 20 মিনিট ছিল, আমি কিছুটা ভালো বোধ করছিলাম, সেই জন্য আমি বলেছিলাম যে না আমি যাব। তো আমার ওর কাজিন ছিল এখানে, ও আমাকে গাড়ি চালিয়ে নিয়ে গেছিল, কারণ ওদের ওখানে যেতে গেলে আমি গাড়িটা নিতে পারবো না, তারপর আবার ফিরবো কিসে, হয়তো ব্যবস্থা হয়ে যেত, বাট যাই হোক সেরকম ব্যাপার আর কি। তো এইভাবে কালকে যেমন আমি সকালবেলা 7টা সাড়ে 7টায় চেক করবো অ্যাপেল ট্রির ওয়েবসাইট, আমি যে মেডিকেল প্রোভাইডার, নট নেসেসারিলি অ্যাপেল ট্রি, যেখানে এখানে কাছেও অনেক আছে। এবার আমি যখন দেখবো যে ডক্টর এই ডক্টর আছে এই ইয়েতে, তো সেই জেনারেল ফিজিশিয়ানকে ধরুন আমি বুক করলাম, বা আমি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারি অনলাইন, অথবা আমি ওখানে গিয়েও করতে পারি। ওখানে গিয়েও করা যায় অনেক সময়। আমি অনেক সময় দেখেছি এদের ওয়েবসাইট আপডেটেড থাকে না, তার ফলে কি হয় অনেক সময় একজন ডাক্তার হয়তো বসবেন না বলে। অনলাইন কনসালটেশন যেরকম আমি বুক করেছিলাম একবার, না, এটা অনলাইন কনসালটেশনের কথা বলছি তুমি না। অনলাইন বলছো না, তুমি বলছো এমনি কিওস্কের বুকিং। অনলাইন কনসালটেশনও হয়, তবে অনলাইন কনসালটেশনে ওরা জেনারেলি যদি খুব খুব তুচ্ছ জিনিসপত্র কিছু হয় তবেই ওষুধ দেয়, না হলে পরিষ্কার বলে যে ডাক্তারের কাছে যেতে। হ্যাঁ মানে অনলাইন কনসালটেশন আমি যখন আছে লাস্ট বার এসেছিলাম, সে মানে বেশি ডিলে করেই যাচ্ছে, বলছে যে আজকে আপনারটা ক্যান্সেল করে দিলাম, পরের দিন আপনি এই সময় আবার এটা একটা ক্রাইসিস এখন এখানে, এটা একটা ক্রাইসিস। অনলাইন কনসালটেশনের খুব একটা এবং আপনারা শুনে থাকবেন অনেক সময় সার্জারি কেস হলে এখানে হয়তো ডেট পাচ্ছে 6 মাস পরে, অ্যাপেন্ডিসাইটিস অপারেশনে লোকে ইন্ডিয়া গিয়ে অপারেশন করিয়ে আবার চলে আসছে, এবং তাদের খরচটাও কম আর কি। তো যাই হোক, এখানে ওহিপ কার্ডে ডক্টর কনসালটেশন পুরোটা ফ্রি। আপনার যদি এক্সরে টেক্সরে এসব কিছু করাতে হয় সেটা পুরোটা ফ্রি। ও এরপর হচ্ছে মোটামুটি ট্রিটমেন্ট, আপনি যদি হসপিটালে যান যে কোনো কিছুর জন্য ট্রিটমেন্ট ফ্রি, আনটিল অ্যান্ড আনলেস আপনার আই অথবা ডেন্টালে কিছু হচ্ছে। আই আর ডেন্টালের জন্য এখানে আলাদা ইন্স্যুরেন্স হয়, সেটা আমার কোম্পানি যেমন আমাকে প্রোভাইড করে, যেখানে যে কোনো কর্পোরেট সেক্টরে প্রোভাইড করে, অথবা আপনি পার্সোনালিও আই আর ডেন্টাল ইন্স্যুরেন্স নিতে পারেন। আই আর ডেন্টাল কিন্তু ওহিপে কাভার নয়। আমি হ্যাঁ আই আর ডেন্টাল কভারটা। আবার আমার যখন ফিজিওথেরাপি ছিল ওয়াইফ হিসেবে আমি পেয়েছিলাম। ফিজিওথেরাপিটা কাভার্ড, ফিজিওথেরাপিটা ওহিপে, ফিজিওথেরাপিটা হচ্ছে ওহিপে ঠিক কাভার্ড নয়। ফিজিওথেরাপিটা কাভার্ড হচ্ছে আপনার আমার যে পার্সোনাল ইন্স্যুরেন্স আছে বা কর্পোরেট ইন্স্যুরেন্স আছে, তাতে ইয়ারলি আমি একটা মেডিকেল বেনিফিট পাই, তার মধ্যে ফিজিওথেরাপি কাভার্ড আছে। তো আমার যেমন ইয়ারলি $1200 বা $1500 আমার এখন ঠিক মনে নেই, আমি ফিজিওথেরাপিতে খরচা করতে পারি। আমি শুধু না, আমার ফ্যামিলি পারে, মানে আমার ছেলে বা মেয়ে, আমার ওয়াইফ, এরা অ্যাভেল করতে পারে। শুধু অনেকের ক্ষেত্রে কি হয়, আপনি যদি ধরুন ফিজিওথেরাপি সেন্টারে গেলেন, আপনাকে প্রেসক্রাইব করলো ফিজিওথেরাপি, যেমন আমাকে করেছিল, তো ওখানে গিয়ে আপনাকে ওই পলিসি নাম্বারটা বলতে হবে আর প্রোভাইডারটা বলতে হবে, সানলাইট। ডকুমেন্ট নিয়ে গেলেও চলে, না নিয়ে গেলেও চলে। আর ওরা প্রথমে বলবে যে, ওরা দেখেই বলবে যে হ্যাঁ আপনার এটা হয়ে যাবে ক্যাশলেস, অথবা বলবে যে আপনি এখন পে করে নিন, এটা রিইম্বার্স করে দেবেন। রিইম্বার্সও খুব সহজেই হয়ে যায়, পোর্টালে গিয়ে জাস্ট আপনি বিলটার সফট কপি আপলোড করে দিলে সঙ্গে সঙ্গে, মানে 1 থেকে 2 দিনের মধ্যে আমি দেখেছি রিক্সানে রিইম্বার্স হয়ে যায়। কারণ আমার 2বার দেখাতে হয়েছে। আমার চোখের ক্ষেত্রে একবার আমি দেখিয়েছিলাম, আমার চোখে একটা প্রবলেম হয়েছিল বা চোখে, তখন আমি যেমন এখানে নিয়ারেস্ট অপটোমেট্রিস্ট, এই আমার সামনের একটি মল আছে বেসর শপিং সেন্টার বলে, সেখানে দেখিয়েছিলাম। তো সেখানে কিন্তু কি হয়েছিল, সেখানে ওরা পরিষ্কার বলেছিল যে এই যে কনসালটেশন ফিটা আই সার্জনের, এটা কিন্তু আমরা ডাইরেক্টলি ইন্স্যুরেন্স থেকে ডিডাক্ট করতে পারবো না, এটা আপনি এখন করিয়ে নিন নিজে পয়সা দিয়ে, তারপর আপনি আমাদের কাছ থেকে রিসিপ্ট কপি নিয়ে নিন এবং সেটা আপনি আপলোড করলে হয়ে যাবে। তো আমি রিসিপ্ট কপি নিয়েছিলাম, তো যেহেতু কনসালটেশন ফিস বেশি ছিল না এই অপটিমেট্রিস্টের, এখানে $120 মতো ছিল, তো আমার বিলও দিতে হয়নি এরিকসনকে। ওরা নিজেরাই, আমি জাস্ট ক্লেম করেছিলাম, ওরা পাঠিয়ে দিয়েছে। বলেছিল বিলটা হ্যান্ডি রাখতে, কিন্তু আজ অব্দি বিল দিতে হয়নি, 2 বছর আগের কথা। আচ্ছা, এবার যেটা বলছিলাম, এবার হচ্ছে আপনি জেনারেল ফিজিশিয়ানকে দেখালেন, ওর যেমন পায়ে ব্যথা, পায়ের প্রবলেম ফেস করছে, মাসেল পুল হয়েছে হয়তো, যতদূর আমার মনে হচ্ছে। কিন্তু এখানে জেনারেল ফিজিশিয়ান দেখবেন, দেখে পরীক্ষা করে বলবেন, যদি উনার মনে হয় উনি পরীক্ষা করতে দেবেন উনি দেবেন, কিছু একটা ওষুধ দেবেন, যদি মনে হয় ওষুধ দিতে হবে না উনি ওষুধ দেবেন। কিন্তু উনার যদি মনে হয় যে না, এটা কে অর্থোপেডিক বা কোনো অন্য স্পেশালিস্টের কাছে রেফার করা উচিত, তাহলে কিন্তু তবেই কিন্তু উনি রেফার করবেন। আপনি কিন্তু ডাইরেক্টলি কোনো স্পেশালিস্টের কাছে যেতে পারবেন না ইন্ডিয়ার মতো। মানে আমি চাইলাম আমি নিউরোলজিস্টের কাছে চলে গেলাম, আমি চাইলাম আমি অর্থোপেডিকের কাছে চলে গেলাম, ডাইরেক্ট, মানে আমি নিজে ডিসিশন নিয়ে পারবো না সেটা করতে, নিজে ডিসিশন নিয়ে করতে পারবেন না। আমাকে একটা ইভেন কি মেডিসিনও তাই, মানে 15 দিনের জন্য একটা মেডিসিন প্রেসক্রাইব করলো, তো আমি সেই ওষুধটা আবার সেকেন্ড টাইম গিয়ে কিনতে পারবো না যতদিন 15 দিনের স্প্যানটা শেষ না হচ্ছে। হ্যাঁ, সেটা তো আছেই। ধরুন আপনাকে ডাক্তার একটা ওষুধ দিল, ধরুন একটা ওষুধ দিল ডাক্তার, এবার আপনাকে প্রেসক্রাইব করলো, প্রেসক্রিপশন দিল আপনাকে। এই যে প্রেসক্রিপশনটা দিল, এই প্রেসক্রিপশনটা দেখিয়ে আপনি যখন ওষুধের দোকান থেকে ওষুধ কিনবেন, যে কোনো স্টোর থেকে,
ওরা আপনাকে ওষুধটা দিয়ে আপনার নাম লিখে ওই জায়গাটা স্টেপল মানে লাগিয়ে দেবে ওষুধের প্যাকেটের কাছে, এবং ওরা কিন্তু আপনাকে ওই প্রেসক্রিপশনটা নিয়ে নেবে। আপনি কিন্তু, আর এখানে প্রেসক্রিপশন ছাড়া কিছু খুব কমন ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ এই প্রেসক্রিপশন থেকে কিন্তু নেওয়া যায় না, মানে ওভার দ্য কাউন্টার পাওয়া যায় না, আপনাকে প্রেসক্রিপশন দেখাতে হবে তবেই আপনি ওষুধ পাবেন। মানে দুম করে আপনি একটা হয়তো খুব নমিনাল আই ড্রপ যেটা সর্বোচ্চ ইউজার সেটা আপনি ওভার দ্য কাউন্টার পাবেন, কিন্তু ধরুন চোখের খুব প্রবলেম হয়েছে, কোনো কিছু একটা ডাক্তার প্রেসক্রাইব করেছিল, ওই ওষুধটা আপনি জানেন যে ওই ওষুধটা প্রেসক্রাইব করেছিল, কিন্তু আপনার কাছে প্রেসক্রিপশন নেই, আপনি কিন্তু ওষুধটা পাবেন না, আপনাকে ডাক্তারই দেখাতে হবে। তো এখানে ওষুধ দেওয়ার সময় প্রেসক্রিপশনটা ওরা নিয়ে নেয়। তো কিছু ওষুধ আছে 20% 30% খুব কমন ওষুধ, যেমন ধরুন আমাদের প্যারাসিটামলের ইকুইভ্যালেন্ট এখানে হচ্ছে টাইলেনল, তারপরে ধরুন পেন কিলার বা ইয়ের জন্য অ্যাডভিল বলে একটা জিনিস আছে, এই জিনিসগুলো যদি এগুলো মানে সবসময় পাওয়া যায়, এগুলো এখানে সবসময় পাওয়া যায়। প্রেসক্রিপশন লাগে না, এগুলোর জন্য প্রেসক্রিপশন লাগে না, কিছু কমন আই ড্রপ প্রেসক্রিপশন কিন্তু নিয়ে নেবে কিছু জমা। প্রেসক্রিপশন যখনই আপনি ওষুধের দোকানে ওষুধ কিনবেন ওরা কিন্তু স্ট্যাম্প মেরে আপনাকে দিয়ে আপনাকে বুঝিয়ে এই ওষুধটা কবে কিভাবে কত এটা করে মজার খেতে ব্যাপার, হবে। তাহলে কেউ আর প্রেসক্রিপশন নিয়ে ঘুরে ঘুরে ওষুধ কিনতে পারবে না। আমাদের ঘরে তো ওষুধটা বিশাল বিজনেস, ওষুধ তো ওষুধ আপনাকে কেনা যাবে না। দু এক জায়গায় আমি দেখেছি প্রেসক্রিপশন না নিলেও ওখানে ওপরে কিছু একটা স্ট্যাম্প মেরে দেয়, যেটাতে পরিষ্কার বোঝা যায় যে এটা এরকম এই ওষুধটা নিয়ে নিয়েছে, ফার্দার রেখে দেওয়া যাবে না এরকম, এবং আপনাকে দেবেও না ওষুধ। তো এই হচ্ছে ব্যাপার মোটামুটি। তো করে তারপরে আপনি ওষুধ খেলেন, তারপরে যদি ফলো আপ চেক আপ বলে আপনাকে আবার যেতে হবে। উনি যদি কোনো অর্থোপেডিকের কাছে রেফার করেন তাহলে উনিই অ্যাপয়েন্টমেন্ট করে দেবে, ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে, এবং বলবে যে আপনি অমুক জায়গায় ধরুন বেলা 11টার সময় যান, অমুক ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, আপনার কাছে মেল চলে আসবে, সমস্ত কিছু চলে আসবে, আপনি দেখে তারপর ওই ডাক্তারের কাছে যান। ওই ক্ষেত্রে কিন্তু বেশি সময় লাগে না, কারণ ওটা রেফার্ড। ওখানে যেই আপনি যাবেন 11টার সময়, ডাক্তার ডেডিকেটেডলি আপনার টাইম স্লট দেওয়া আছে 11টার সময়, তো আপনি ওখানে পৌঁছে যেতে পারবেন এবং আপনার সময়টা তখন কম লাগবে। এই আর কি, এই টোটাল হচ্ছে মেডিকেল প্রসিডিওর, যেটা ওপিডি আমরা বলি, ওপিডির প্রসিডিওরটা এভাবে চলে। এছাড়া আপনি যে কোনো সময় হসপিটালে, আপনার যদি মনে হয় আপনি হসপিটালে যেতে পারেন, হসপিটালে গেলে ওই 4-5 ঘন্টার ব্যাপার, যদি না আপনার এমার্জেন্সি থাকে কিছু। যদি আপনার এমার্জেন্সি থাকে তাহলে ওরা দেখে আপনাকে অ্যাডমিট করে নেবে, যদি না এমার্জেন্সি থাকে আপনাকে ওয়েট করতে হবে। এবং এমার্জেন্সি মানে কিন্তু সেটা সিভিয়ার এমার্জেন্সি, মানে আপনি ব্লিড করছেন, আপনার মানে এর থেকে বোঝা যায় এখানে লাইফ ডাক্তারের ক্রিটিক্যাল সংখ্যা কম। কিছু, হ্যাঁ সোজা কথা না, ডাক্তারের সংখ্যা কম, লোক সংখ্যাও কম, ডাক্তারের সংখ্যা এখানে কম, আর হ্যাঁ, নদী ফারে কম। অবশ্যই এটা একটা নর্মাল এটা কম, ব্যাপার, এটা আমার যা কম। মনে হয় যে লোক যেহেতু কম, ডাক্তারের না, ক্রেজটাও লোক যেহেতু কম না, এখানে প্রচুর ইমিগ্রেন্ট যেহেতু বহু বছর ধরে আসছে, সেই হ্যাঁ। অনুযায়ী ডাক্তার ইনফ্রাস্ট্রাকচারটা বাড়েনি, বাড়েনি, মানে মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার অতটা গ্রো হ্যাঁ। করেনি। সেকেন্ড হচ্ছে এখান থেকে বহু ডাক্তার ইউএসএ তে মাইগ্রেট করে যায়, কারণ ইউএসএ তে অনেক বেটার পে প্যাকেজ ডক্টরকে এখানকার চেয়ে, ওরা অনেক বেশি রেমুনারেশন পান ডক্টররা, তো সেই জন্য ওনারা ওখানে মাইগ্রেট করে যান। সেম অ্যাপ্লাইজ টু নার্সেস, কারণ এখানে যারা সিটিজেন, যারা নার্স বা ডক্টর হন, তারা সহজেই ইউএসএ তে গিয়ে কাজ করতে পারেন, সুতরাং তারা বেটার পে রেমুনারেশনের জন্য বা বেটার পে প্যাকেজের জন্য অনেকেই মাইগ্রেট করে যায়। এটা একটা প্রবলেম। তো অনেকটাই ইনফরমেশন আমাদের এই ব্লগটা বা ভিডিওতে আমি দিলাম। আশা করি তোমাদের অনেকের অনেক প্রশ্ন ক্যানাডার এই চিকিৎসা নিয়ে রয়েছে, এটা থেকে একটা আইডিয়া তোমাদের হবে যে এখানে ঠিক কিভাবে ট্রিটমেন্টটা হয়। আজকের জন্য এখানে রাখছি ভিডিও, টাটা।